নমস্কার বন্ধুরা। নোয়াখালী, ত্রিপুরা মানে কুমিল্লা, শ্রীহট্ট মানে সিলেট, এই যে জায়গাগুলো বর্তমান বাংলাদেশের মধ্যে রয়েছে, এই জায়গাগুলো স্বাধীনতা পর্যন্ত ত্রিপুরা রাজার অধীনে ছিল। এই জায়গাগুলোকে নিয়ে সবটাকে একসাথে মিলিয়ে চাকলা রোশনাবাদ বলা হতো। চাকলা রোশনাবাদ, আবার অনেকে এটাকে সমতল ত্রিপুরা বলতেন। সমতল ত্রিপুরা আর পার্বত্য ত্রিপুরা। বর্তমানে যে ত্রিপুরা রাজ্যটাকে দেখা যায় সেটা সে সময়ে পার্বত্য ত্রিপুরা নামে পরিচিত ছিল। আর যে অংশটা দেশভাগের পরে পাকিস্তানের অধীনে চলে যায়, প্রথমে পূর্ব পাকিস্তানে, পরে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে বাংলাদেশের অধীনে চলে যায়, সেই জায়গাটাকে মিলিয়ে একসাথে বলা হতো সমতল ত্রিপুরা অথবা চাকলা রোশনাবাদ। এই চাকলা রোশনাবাদের মধ্যে যে এলাকাগুলো ছিল, প্রধান যে এলাকাগুলো, তার মধ্যে নোয়াখালী, বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলা, ত্রিপুরা জেলা মানে কুমিল্লাকে তখন ত্রিপুরা বলা হতো। এখনও দেখবেন কুমিল্লাতে গেলে পরে যারা গেছেন তারা দেখেছেন অনেক পুরনো রাজ আমলের স্মৃতিসৌধের মধ্যে ত্রিপুরা কথাটা লেখা আছে। ত্রিপুরা নামে সেই জায়গাটা পরিচিত ছিল। আর শ্রীহট্ট মূলত সিলেট নামে পরিচিত। শ্রীহট্ট পুরনো নাম, সুন্দর নাম, কিন্তু সিলেট নামে বেশি পরিচিত। এই জায়গাগুলো ছিল আপনার চাকলা রোশনাবাদের অধীনে, এবং এই জায়গাটা ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা। এখান থেকে প্রচুর রাজস্ব আপনার আয় হতো ত্রিপুরার রাজার, এবং এই রাজস্বের একটা অংশ আবার বাংলার নবাবকে দিতে হতো। পরবর্তী সময় যখন ইংরেজরা আপনার এই জায়গার দখল নেয়, তখন ইংরেজরাও এই রাজস্বের অংশ ভোগ করতে শুরু করে। চাকলা রোশনাবাদের মূলত 570 বর্গ মাইলের মতন এলাকা, যা ইতিহাসে পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলবো না, তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা আমার। যে বর্তমানে যে বাংলাদেশটা আমরা দেখি, সেই বাংলাদেশটার একটা অংশ একটা সময়ে, দীর্ঘ সময় ত্রিপুরার অধীনে ছিল। যদি দেশ ভাগ না হতো তাহলে কি হতো? তাহলে মাঝখানে এই কাঁটা তারের বেড়া থাকতো না। তাহলে এই আখাউড়ার এদিকে আর ওইদিকে মিলিয়ে মাঝখানে একটা আন্তর্জাতিক সীমান্ত থাকতো না। তাহলে ভিসা, পাসপোর্ট ইত্যাদি নিয়ে এই ত্রিপুরা থেকে, বর্তমান মানে পার্বত্য ত্রিপুরা থেকে আপনাকে সমতল ত্রিপুরায় যেতে হতো না। দেশ বিভাজনের ফলে দুটো আলাদা আলাদা দেশে পরিণত হয়। ফলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক নিয়ম অনুসারে আপনার সীমান্ত অতিক্রম করতে হলে আপনাকে পাসপোর্ট এবং ভিসা দেখাতে হয়। পাসপোর্ট হলো আপনার দেশের সরকারের অনুমতিপত্র, আর ভিসা হলো যে দেশে যাবেন সেই দেশের সরকারের অনুমতিপত্র। এই দুটো একসাথে নিয়ে আপনাকে সীমান্ত অতিক্রম করতে হয়, অন্যথায় এটা অবৈধ সীমানা অতিক্রম বলা হয়। তো অবৈধভাবে তো যাতায়াত করা উচিত না, কারণ প্রত্যেকটি দেশের নিজস্ব সার্বভৌম ক্ষমতা রয়েছে, সেটাকে মান্যতা দেওয়া উচিত। তো এইগুলি থাকতো না যদি আপনার দেশ বিভাজন না হতো। তাহলে চাকলা রোশনাবাদ মানে সমতল ত্রিপুরা আর পার্বত্য ত্রিপুরা একসাথে থাকতো। তো কিন্তু সমতল ত্রিপুরা যেটা, এই যে সিলেট, নোয়াখালী, তারপরে আপনার কুমিল্লা, এগুলি মিলিয়ে যে এই এলাকাটাতে আপনার যখন রাজ আমলে ছিল তখন জলপথেও মানে যাতায়াতের ব্যবস্থা ছিল, সড়ক পথেও যাতায়াতের ব্যবস্থা ছিল, এমনকি রেলপথ পর্যন্ত ছিল। অনেকেই দেখবেন বলবেন যে রাজ আমলে ত্রিপুরা রাজ্যে রেলপথ ছিল। এইটা হলো সমতল ত্রিপুরা রেলপথ। আপনি আখাউড়া দিয়ে গেলে পরে সেদিকে একদম আসাম, ত্রিপুরা থেকে আসাম পর্যন্ত রেলপথ ছিল। তো এই ব্যবস্থাটা পুরনো ব্যবস্থায় ছিল। এবং বাকি যে ভারতবর্ষ বা আনডিভাইডেড ভারতবর্ষ বলা যায়, অবিভক্ত যে ভারত, একদম লাহোর পর্যন্ত বা ওইদিকে আফগানিস্তান সীমান্ত পর্যন্ত, এই সবটার সঙ্গে সম্পর্ক সমতল ত্রিপুরার মাধ্যমেই পার্বত্য ত্রিপুরা রাখত। সমতল ত্রিপুরায় অনেক জায়গাতে এখনো রাজ আমলের স্মৃতি রয়েছে, বিভিন্ন স্মৃতি রয়েছে, সেই সময়ের রাজাদের জমিদারের বিভিন্ন স্মৃতিগুলো রয়েছে। এখনো গেলে পরে দেখা যায় অল্প অল্প। আমি যখন কুমিল্লাতে গেছিলাম তখন শচীন দেববর্মনের বাড়িতে গেছিলাম, ওনার যে জন্মভিটে, সেখানে গেছিলাম। আরও কয়েকটা জায়গা দেখেছিলাম
রাজাদের খনন করা দিঘি ইত্যাদি কয়েকটা জায়গায় আমি দেখেছিলাম, যেখানে রাজ আমলের কথা লেখা আছে এখনো পর্যন্ত। তো এই চাকলা রোশনাবাদ সম্বন্ধে অনেকেরই আগ্রহ রয়েছে জানার। ত্রিপুরা রাজ্যে যে তিপ্রামথা দলটি রয়েছে, সেই দলটি যখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তোলে, তখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলতে গিয়ে প্রথম দিকে কিন্তু আপনার দেখবেন আসামের কিছু কিছু অংশ, তারপর মানে বাংলাদেশের কিছু কিছু অংশ, সেগুলোকে মিলিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেছিল। পরবর্তী সময়ে যখন বুঝতে পারে যে না, আন্তর্জাতিক আইন অনুসারে এই কথাগুলো বলা সমীচীন না, কারণ সেটা যেহেতু এখন একটা স্বাধীন রাষ্ট্রের অন্তর্ভুক্ত এবং সেই দেশে স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতা রয়েছে, সুতরাং এবং আমাদের তারা বন্ধু রাষ্ট্র, সেহেতু বোধহয় এটা বলা ঠিক হবে না। পরবর্তী সময় তারা আর এই কথা বলেন আর। কিন্তু প্রথম দিকে ওই জায়গাগুলোর, ওই যে সমতল ত্রিপুরার যে বিভিন্ন জায়গাগুলো, সেগুলোকে বোঝানো হয়েছিল, কারণ সেগুলো রাজার আমলের জায়গা ছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষের এই জায়গাগুলোর সঙ্গে একটা নারীর সম্পর্ক রয়েছে। তো ত্রিপুরা রাজ্যে যে বাঙালিদের যে আগমন, সে আগমন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বিভিন্ন সময় অনেকে বলে যে অবৈধভাবে এসেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু ইতিহাস ঘেটে যেটা জানা যায় যে রাজমালা অনুসারে নাকি বলা হয়েছে, আমি রাজমালা সবটা পড়িনি, কিন্তু ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুসারে রাজমালা অনুসারে মহারাজা রত্নমাণিক্য মহারাজা বীর বিক্রম কিশোর বাণিক্য বাহাদুর, তিনি তো সর্বশেষ রাজা ছিলেন, কিন্তু তার অনেক আগে এই রত্নমাণিক্য ছিলেন 1464 থেকে 1468 পর্যন্ত ত্রিপুরার রাজা। ওনার আমলে নাকি প্রথম পার্বত্য ত্রিপুরার 4টি স্থানে, 4টি আলাদা আলাদা জায়গাতে 4000 বাঙালিকে পুনর্বাসন দেওয়া হয়, মানে এখান থেকে এনে এখানে বিভিন্ন জায়গাতে বসানো হয়। তাহলে সমতল ত্রিপুরার বাঙালিদের পার্বত্য ত্রিপুরায়, মানে বর্তমান ত্রিপুরায় এনে তাদের জায়গা দেওয়ার প্রক্রিয়া, মানে এটা কোনো সাম্প্রতিককালের না। 1400 মানে আজকে থেকে কি বলবো, 1400 পরে ধরুন 1564, আমি 64 করেই যদি ধরি, 1564, 1664, তারপর 1700, 1800, 1900, 2064 তো এখনো হয়নি। তো 500 বছরের মতন, মানে 550 বছরের মতন আপনার সময় পুরনো, মানে 650 বছরের কাছাকাছি পুরনো ত্রিপুরা রাজ্যে, পার্বত্য ত্রিপুরায় বাঙালিদেরকে এনে বসতি স্থাপন করানোর, এবং এটা রাজাদের উদ্যোগে শুরু হয়েছিল, এটা ইতিহাস বলছে। তো সেই চাকলা রোশনাবাদ নিয়ে, এবং আরেকটা কথা হলো কি, এই সমতল ত্রিপুরা বা চাকলা রোশনাবাদের জন্য ব্রিটিশ সরকার রাল্ফ লিক নামে একজনকে প্রথম রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করে, মানে তিনি ব্রিটিশদের প্রতিনিধি হিসেবে এখানে দায়িত্বপ্রাপ্ত হন। তার মাধ্যমে ব্রিটিশরা এই সমতল ত্রিপুরা বা চাকলা রোশনাবাদের রাজস্ব সংগ্রহ ইত্যাদি বা বিচার ব্যবস্থা ইত্যাদিতে তদারকি করতেন, দেখরেখ করতেন। তো এই সাধারণভাবে আজকের এই ছোট্ট ভিডিওটিতে চাকলা রোশনাবাদ সম্বন্ধে এই তথ্য দিলাম। অন্য একটি ভিডিওতে চাকলা রোশনাবাদ সম্বন্ধে আরও অনেক বিস্তারিত আলোচনা করা যাবে। বর্তমান বাংলাদেশের বন্ধুরা অনেকেই, যারা আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে, তারা অনেকেই জানেন না হয়তো যে বর্তমান বাংলাদেশের অনেকটা অংশ স্বাধীনতার আগে পর্যন্ত ত্রিপুরার রাজার অধীনে ছিল, এবং দেশ বিভাজন হওয়ার কারণে সেটা পাকিস্তানের অধীনে চলে যায়। এবং এই যে অংশটা বাংলার যে অংশটা পাকিস্তান হয়, সেটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে 1971-এর মুক্তিযুদ্ধের পরে একটা নতুন রাষ্ট্রের জন্ম হয় বাংলাদেশ নামে। স্বাভাবিকভাবে এই সমতল ত্রিপুরা বা চাকলা রোশনাবাদ সেই থেকে এই বাংলাদেশের অধীনে একটি অংশ হিসাবে পরিগণিত হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, বন্ধুদের জানার সুযোগ করে দেবেন, কারণ এটা ঐতিহাসিক তথ্য। এই তথ্য প্রত্যেকের জানা উচিত, ভারতবাসীরও জানা উচিত, বাংলাদেশবাসীরও জানা উচিত। ভালো থাকবেন সবাই। নমস্কার। যতন খুলুমকার।